যে দরজাটা থাকে ওইটা ছিল না। আমি আপনার কথা ঠিক ক্লিয়ারলি বুঝতে পারি। আসলে আমি আপনাকে কেমনে বলবো যে দরজা, যে কপাট, মসজিদের দরজার কথা বলছেন? দরজা খোলা ছিল, বাট কোনো ধরনের দরজা ছিল না, জানলা ছিল, জাস্ট জানলার মধ্যে গ্রিল লাগানো ছিল। আচ্ছা, ঠিক আছে, বাট মসজিদে ঢোকার যে জায়গাটায় ওইখানে কোনো দরজা ছিল না। আচ্ছা, মানে যে কেউ প্রবেশ করতে পারে, একদম খোলামেলা ছিল। আচ্ছা। তো ওরা ভাবতো যে এটা যে মসজিদ হচ্ছে সবার জন্য, তো সবাই আসবে, নামাজ পড়বে, যাবে, এখানে দরজার কোনো দরকারই পড়ে না, খোলামেলা ছিল, জাস্ট জানলা ছিল। তো মসজিদটা আবার ভিতরে অনেক সুন্দর, আপনার টাইলসকৃত, আর মসজিদটা ছিল 2 তলা। ঠিক আছে, তো মসজিদটা ছিল 2 তলা। মসজিদের সাথেই একটা অনেক বড় বাঁশের বাগান ছিল, বাঁশ বাগান যেটাকে বলে। তো সাথেই আরেকটা অনেক বড় একটা নদী ছিল। তো আমরা যখন যাই তো সন্ধ্যার দিকে আপনার ওই বাঁশঝাড় পার হইয়া নদীটার কাছে গেছিলাম। যাওয়ার পর দেখি যে অনেক বড় নদী, নদীটা অনেক সুন্দর। তো পরে আমরা আবার সন্ধ্যার পরপরই চলে আসি। আসার পর মসজিদে ঢোকার পর আমরা নিয়মিতভাবেই। আপনারা সবাই দলবদ্ধ হয়ে একসাথে গিয়েছিলেন সেই নদী দেখার জন্য? হ্যাঁ, দলবদ্ধ হয়ে বলতে আমরা 4-5 জনই গিয়েছিলাম, যেহেতু বাঁশঝাড়ের পরে দিয়ে একটা নদী, তো নদীটা দেখতে গিয়েছিলাম। যাওয়ার পরে তো ওইখানে দেখলাম নদীটা অনেক সুন্দর দেখে। যখন চলে আসি, আসার পর তখন মানে বাঁশঝাড় দিকে যখন আসি তখন মনে হতেছিল যে আমাদের পিছনে বাঁশঝাড়টা প্রচুর পরিমাণে মানে নড়াচড়া করতেছে। ঠিক আছে, তো প্রচুর পরিমাণে নড়াচড়া করতেছে, বাট আশেপাশে কোনো বাতাস ছিল না। আচ্ছা, ঠিক আছে, আশেপাশে কোনো বাতাস টাতাস কি ছিল না, বাট আমাদের কাছে মনে হয়েছে যে প্রচুর পরিমাণে আপনার নড়াচড়া করতেছে। নড়াচড়ার কারণে আমরা বুঝতে পারছি যে প্রচুর নড়াচড়া করতেছে, বাট আমরা পিছনে তাকাই নাই, আমরা সোজা একদম মসজিদে চলে আসছি। তখন আনুমানিক কটা? সন্ধ্যা কটা তখন? 7টা। সন্ধ্যা 7টা? হ্যাঁ, সন্ধ্যা 6:30, 7টা এরকম বাজবে। তো আমরা এসে নামাজ পড়লাম। নামাজ পড়ার পর তখন খাওয়া দাওয়ার জন্য রেডি হইতেছি। খাবার দাবার করার পর যখন আপনার পেছনে আমি আরেকবার ইন্টারাপ্ট করি। আপনার পেছনে বা আপনারা ছিলেন 4-5 জন একসাথে। আপনারা যখন ফিরে আসছেন তখন আপনাদের পেছনে যে বাঁশঝাড়টা ছিল সেখানে আপনারা বিকট শব্দ শুনতে পান, বা প্রচন্ড ঝড় হচ্ছে, বা একটার সঙ্গে একটা বাঁশ বা পাতাগুলো বাড়ি খাচ্ছে জোরে জোরে, এরকম। আপনারা কি পেছনে ঘুরে দেখেছিলেন? না না না, আমরা যখন এক্স্যাক্টলি এই জিনিসগুলো আসলে আমরা সবাই বুঝতে পারছিলাম যে পিছনে কিছু একটা হইতেছে, প্রচণ্ড ধরনের মানে বাঁশের ঝাঁকুনি যেরকম একটা শব্দ, বিকট ওরকম, বাট আশেপাশে কোনো বাতাস ছিল না। তো ওইটার ভিত্তিতে আমরা বুঝতে পারছিলাম যে কিছু একটা হয়েছে। তো আমরা আর কেউ পিছনে তাকাই নাই, সোজা চলে আসছি মসজিদে। সেখানে কোনো লোকালয় ছিল না? না না না, কোনো লোকালয় ছিল না। এমনও তো হতে পারে যে সে এলাকায় কোনো পশু পাখি যারা না জঙ্গলের মধ্যে থাকে। কেমন বলতে পারলাম, কারণ আমরা যখন চলে আসছি, আমরা চলে আসার পরে যখন দেখতে পারলাম যে ওইখানে শুধুই বাঁশঝাড় ছিল, বা আমার কাছে মনে হয় না যে এটা কোনো ধরনের পশু পাখির বা কোনো ধরনের লোকের কোনো একটা কাজ হইতে পারে, এত বিকট আওয়াজ হইতেছিল আর কি বাঁশঝাড়ের নড়াচড়ার। তো এক পর্যায়ে আপনার আমরা চলে আসি, রাতে এসে নামাজ পড়ি, নামাজ পড়ার পর খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করার পর আমরা জিনিসটা নিয়ে একটু আলোচনা করলাম, কথাবার্তা বললাম। পরে হুজুর বলে এইসব কিছু না, তোমরা যাও, ঘুমায় যাও। তো আমরা প্রতিনিয়তের মতো ঘুমায় যাই। পরে হচ্ছে তো যারা জামাতে যায়, তো আমির সাহেব আবার তাহাজ্জুদের নামাজ পড়ে। ঠিক আছে, তো তাহাজ্জুদের নামাজ পড়ে, তো আমাদের ফ্রেন্ড সার্কেলরাও মাঝে মধ্যে 1-2 জন উঠে নামাজ পড়তো। তো নামাজ উঠার পর তো আমি আর আমার ফ্রেন্ড একজন আমাকে ডাক দিতেছে। ডাক দেওয়ার পর তখন বলতেছে যে তুমি কি নামাজ পড়বা? আমি বলতেছি যে এখন ঘুম ভাঙে উঠবো। বলতেছে প্রতিদিনই পড়ে আসতেছো, তো এখন আজকের দিনের জন্য অফ দিবা? বলতে আচ্ছা ঠিক আছে চলো। তো আমরা 2 জন যাই। আপনি যেহেতু প্রতিদিনই নামাজ পড়েন, জি, তাহাজ্জুদের নামাজ আপনি পড়েন, তো আপনি সেদিন কেন পড়তে চাইলেন না? না, আপনি কেন আপনার আমির যিনি তাকে আপনি কেন বললেন যে আজকে কেন আমি উঠবো, বা আজকে অলসতা লাগছে, এরকম কিছু? এটা হচ্ছে যে আমার কাছে কেন জানি মনে হইতেছিল যে সন্ধ্যার ব্যাপারটা এটা সাধারণ কোনো কিছু না।
ঠিক আছে, তো ওইটার ভয়ে আমি আর এই জায়গাটায় তাহাজ্জুদের নামাজটা পড়তে চাইতেছিলাম না। আর আপনার সাথে যারা ছিল, আপনারা 4-5 জন গিয়েছিলেন, তারা কেউই বেশি একটা নামাজ টামাজ পড়ে না, বা রাতে ঘুমানোর পর এতটা পড়ে না। আর হচ্ছে যারা আমির সাহেব যারা যায় তারা মূলত নামাজ টামাজ পড়েই, তাহাজ্জুদের নামাজটা পড়েই। তো ওইটা ওদের একটা বিষয়। তো ওইখানে তো দেখা গেছে যে ওই ফ্রেন্ড আমাকে বলতেছে যে আমি আর আমার ফ্রেন্ডরাই মানে তাহাজ্জুদের নামাজটা পড়তাম আর কি। তো ওইখানে সন্ধ্যার ব্যাপারটা হওয়ার পর আর রাতে ইচ্ছা করে নাই আর নামাজটা পড়ার জন্য। তখন আনুমানিক কটা? আড়াইটা, রাত 2:30। হ্যাঁ, আড়াইটার দিকে আমাকে ডাক দিছিল। তো পরেও বলতেছে যে আমি একা যাবো উঁচু করতে, চল না ভাই যাই। আমি বলছি আচ্ছা ঠিক আছে চল, তুই তোর খারাপ কাজের জন্য আমাকে বলতেছিস না, চল যাই। তো আমি আর ও উঁচু করতে গেছি, যাওয়ার পর উঁচু করলাম, উঁচু করে আসছি। যেখানে উঁচু করতে গিয়েছেন সেই স্থানটা আপনার মসজিদ থেকে বা আপনাদের আবাসস্থল থেকে কত দূরে ছিল? মসজিদের একদমই সাথেই এবং সামনেই ছিল। আর আপনার মসজিদের আশেপাশে কোনো বাড়িঘর ছিল? মসজিদের বাড়ির আশেপাশে বলতে হ্যাঁ ছিল, বাট কিছুটা দূরে। হ্যাঁ, কিছুটা দূরে ছিল, কয়েকটা বাড়ি টাড়ি ছিল। আর এই মসজিদটা দেখেই মনে হয়েছে ভাইয়া ফার্স্টের দিকে যে মসজিদটা পরিষ্কার করে, বাট বেশি একটা মানুষের এখানে আসা যাওয়া নাই, ঠিক আছে। তো আমরা যাওয়ার পর মসজিদটা পরিষ্কার ছিল, ভালোই পরিষ্কার ছিল। আশেপাশে কি আরো কোনো মসজিদ ছিল না? না না না, আশেপাশে আর কোনো মসজিদ ছিল না। মসজিদ আরেকটা যে আমরা পরবর্তী যে মসজিদটাতে গেছি সেটা ছিল মোটামুটি বেশ অনেকটা দূরে, প্রায় 1 কিলোমিটার দূরে। তো ওই মসজিদে আপনার আবার কি দেখলাম যে মানুষ খুবই কম আসে, নামাজ পড়তে খুবই কম আসে। প্রত্যেকবার আপনার 3 জন 4 জন সর্বোচ্চ। আবার যিনি নামাজ পড়ায় হুজুর, মসজিদের হুজুর, তো উনি নামাজ পড়ে আবার থাকে না, চলে যায়। তো বিষয়টা আমাদের কাছে এতটা লাগে নাই, কারণ যেখানে মানুষ 2 জন বা 3 জন নামাজ পড়তে আসে, এখানে হুজুরটা না থাকাটাই স্বাভাবিক না। তো পরে আমরা অজু করলাম, অজু করে আসছি। আসার পর আপনার যখন 3টা বাজে, 3টা বাজবে, 3টা বাজার সময় যখন আমি আর আমার ফ্রেন্ড এক কর্নারে, মসজিদের এক কর্নারে যায় নামাজ পড়তেছিলাম। তো ফার্স্ট 2 রাকাত নামাজ পড়ার পর যখন তৃতীয় রাকাতের 3 নাম্বার সালাত যখন আদায় করব, যখন নিয়ত বাঁধার পর সূরা কালাম পড়তেছি, তখন হঠাৎ করে কেন জানি মনে হলো যে ওই পাশের যে বাঁশবাগানটা, ওইটা আবার প্রচণ্ডভাবে নড়াচড়া করতেছে ওই আগের মতো। এটা আপনার মনে পড়লো? মনে পড়লো না এরকম? না না না, আমার মনেও পড়ছে, প্লাস হচ্ছে আমি দেখছিও। আচ্ছা। যেহেতু জানলা ছিল না, জানলার কোনো ছিল না, যা শুধু শিকল দেওয়া ছিল। আচ্ছা। আর খুব স্পষ্টভাবেই দেখা যাইতেছে যে প্রচণ্ডভাবে বাতাস হইতেছে আর বাঁশঝাড়গুলো নড়তেছে, মানে এমন নড়চড় করতেছে যে কেউ যেমন মানে উপর থেকে বাঁশবাগানের উপর থেকে কেউই ভাঙ্গা নিচে নামতেছে, খুব হন্তদন্ত করে একদম ভাঙ্গা চাইরা একদম একাকার, এরকম একটা অবস্থা, খুব সাউন্ড। তো এটা কি আপনারা সবাই শুনেছেন? না না না, আমি আর ও যে নামাজ পড়তেছিলাম এক কর্নারে, ওই কর্নার থেকে দেখছি বা বিষয়টা ফিল করছি, দেখছিও এবং ফিলও করছি। পরে আমি চিন্তা করতেছিলাম যে নামাজটাকে ছেড়ে দিব, তো পরে ভাবলাম যে না, নামাজে তখন দাঁড়াইছি শেষ করি, আর নামাজে থাইকা ছাইড়া দেওয়াটাও ভালো না। তো নামাজ পড়লাম, নামাজ পড়া ফার্স্ট সেজদা দেওয়ার পর যখন বসছি, সেজদা দেওয়ার পর মনে হলো যে যেই রুমে আপনার ধরেন ছোট্ট একটা রুমে 50 জন যেখানে দাঁড়াতে পারবে না বা ওইরকম ঢুকতে পারবে না, বাট ওই রকম একটা পর্যায়ে আপনার 500 জনেরও বেশি, 500 বা 700 জনেরও বেশি মানুষ একসাথে চলাফেরা করলে, নামাজ পড়লে, কথা বললে যেরকম একটা সাউন্ড, ওই উঠা বসার, সালাম ফিরানোর একটা সাউন্ড বা একটা উঠা বসার যে একটা সাউন্ড, ওই রকম মনে হইতেছিল। তো আমার কাছে মনে হইতেছিল যে আমার সাথে, আমার পিছনে, আমার সামনে অজস্র লোক দাঁড়ায় নামাজ পড়তেছে। তো আমি নামাজটা কোনোভাবে
তো বিষয়টা যখন আমি বুঝতে পারছি, আমি নামাজটা কোনোভাবে শেষ করছি। নামাজটা শেষ করার পর সালাম ফিরাইছি। সালাম ফিরানোর পর আমি আর কিছু না ভাইবা চুপ করে বইসা খালি দেখছি যে আমার ফ্রেন্ডার নামাজটা শেষ হয়েছে কিনা। তো আমার ফ্রেন্ডের নামাজটা শেষ হওয়ার পরে আমি বলছি যে আর নামাজ পড়বো না, চল শুয়ে পড়ি। পরে বলতেছে যে হ্যাঁ চল শুয়ে পড়ি। তো পরে আমি আর মানে আমার অবস্থা এমন যে আমি জায়গা থেকে নড়ার কোনো সাহসই পাইতেছি না, আমার শক্তিও নাই, আমি দুইটাই হারাই ফেলছি। তো ফ্রেন্ডটা বলতেছে কিরে যাবি না চল। পরে আমি বলতেছি তুই কি যাইতে পারতেছিস? বলতেছে যে এসব কিছু বলিস না, বাদ দে, চল ঘুমাই। তো পরে আমরা গেলাম, যা শুইছি। শোয়ার পর তো আমি ওরে জিজ্ঞেস করলাম যে কিছু একটা হয়েছে? পরে বলতেছে যে হয়েছে তো অনেক কিছু, বাট আমি তোরে কোনটা বলবো? পরে আমি বলতেছি যে যেটা হয়েছে সেটাই বল। পরে বলতেছে যে তুই কি আমাকে নামাজে দাঁড়ায় ধাক্কা দিছিলি? আমি বলছি না তো। পরে বলতেছে কেন জানি আমার কাছে মনে হয়েছে যে আমাকে কেউ ধাক্কা দিতেছে, প্রচুর ধাক্কা দিতেছিল, যে দাঁড়ানোর জন্য সে জায়গা পাইতেছে না। আমাকে একটু এই যে নামাজে দাঁড়ানোর পর একটু সাইড করে না মানুষ, যে ভাই একটু সাইড হন, একটু দাঁড়াবো, এরকম একটু ধাক্কা আর কি। তাই আমি ভাবছি তুই আমাকে দিছিস। পরে আমি যখন বুঝলাম যে তুই আমার থেকে এক হাত দূরে, তখন আমার বিষয়টা আর কি মাথায় গেল যে আসলে এরকম কিছু একটা হয়। আচ্ছা যাই হোক, তো পরে রাতে শুয়ে পড়ছি। আর আধা ঘন্টা পরেই আজান পড়ছে ফজরে আজান পড়ার পর আর ওই রকম গম গম সাউন্ড বা ওই রকম ব্যাপারটা নাই না থাকার কারণে তো আমরা নামাজ পড়লাম, ফজরের নামাজ পড়লাম। নামাজ পড়ার পর হুজুরকে বললাম যে হুজুর আমরা তো একটু সমস্যায় পড়ছি, এখন আপনার কাছে আসছি। পরে বলতে আচ্ছা ঠিক আছে বলো। পরে বললাম যে আজ হুজুর আমাদের সাথে এরকম একটা হয়েছে, তো হওয়ার পরে আসলে আমরা এখন কি করব, আমাদের তো খুব ভয় লাগতেছে। পরে বলছে যে না ভয়ের কিছু নাই, আসলে আমাদের মতোই এমন অনেক ভালো জিন খারাপ জিন আছে, ঠিক আছে? তো যারা ভালো জিন তারা আবার নিয়মিত মূলত নামাজ টামাজ পড়ে, নামাজ পড়ার পর তারা সব জায়গাতেই নামাজ পড়তে চায়। তো এরকমটা যদি কখনো মনে হয়, ভয় পাওয়ার কিছু নাই, তারাও নামাজ পড়তে আসে মাঝে মধ্যে, ঠিক আছে? সব মসজিদে নামাজ পড়ে তাহাজ্জুদের। তো এটাতে আসলে ভয় পাওয়ার কিছু নেই। বাট ওই সময় সিচুয়েশনটা ছিল একটু ডিফারেন্ট। বাহিরের যে একটা সাউন্ড, তারপর হচ্ছে চলাফেরার বা কথাবার্তা বলার বা নামাজ পড়ার, মানে তখনের বিষয়টা ছিল অন্যরকম। তো হুজুর বিষয়টা এক্সপ্লেন করার পর আমাদেরকে আসলে এতটা আর ভয়ও লাগে নাই। বাট একটা কথাই মনে হয়েছে যে ওরা যে আসলে নামাজ পড়তে আসে বিষয়টা আগে শুনতাম, বাট ওই দিনে আমার ফার্স্ট ধারণা হয়েছে যে না, ওরা আসলেই নামাজ পড়তে আসে, নামাজ পড়েও। আচ্ছা, আপনি আপনার হুজুরের সাথে এই বিষয়ে কথা বলেছেন, আপনি আপনার বন্ধু যারা এগুলো ফেস করেছেন, আপনাদের জন্য আপনাদের যে আমির বা দলনেতা যিনি ছিলেন তার কি সাজেশন ছিল? সাজেশন ছিল এটাই যে এতে ভয় পাওয়ার কিছু নাই, তারা কোনো ধরনের ক্ষতি করে না, বাট হ্যাঁ নামাজ পড়তে আসে, তাদের নামাজে ব্যাঘাত না দেওয়াটাই ভালো। আর হচ্ছে তুমি যদি কখনো বুঝতে পারো যে তোমার সাথে কেউ দাঁড়ায় নামাজ পড়তেছে, তাদেরকে বিরক্ত না করে তুমি তোমার মতো নামাজ পড়ো, ওদেরকেও নামাজ পড়তে দাও, এটাই। আপনারা সেখানে কতদিন ছিলেন? আমরা সেখানে 3 দিনই ছিলাম। পরে আপনার এটা তো ফার্স্ট দিনের ঘটনা, পরের 2 দিন আর কোনো সমস্যা হয় নাই, কারণ পরের 2 দিন আমরাই আর নামাজ পড়ি নাই। তো ভয়ে আসলে এই জিনিসটা আর ওইখানে নামাজ পড়াটা হয় নাই, আমরা আর নামাজ পড়ি নাই। তো পরে 3 দিন থাকার পর আরেকটা মসজিদে চলে গিয়েছিলাম, এইটাই। খুবই অদৃশ্য একটা অবস্থা, বাট আসলে জিন এবং ইনসান এই দুটোরই অস্তিত্ব আছে। যারা মুসলিম ধর্মানুসারী, যারা মুসলিম ধর্মে বিশ্বাস করেন, যারা কোরআন শরীফ পড়েন, যারা হাদিস শুনেছেন পড়েছেন, তাদের প্রত্যেকেরই এই সম্পর্কে একটা বিশ্বাস আছে, বা মুসলিম সম্প্রদায়ের এই বিশ্বাসটা আছে যে আমাদের সৃষ্টিকর্তা মানুষ এবং জিন এই দুটো সম্প্রদায়কেই তৈরি করেছেন, এবং এই দুটো সম্প্রদায়কেই তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। কিন্তু এদের মধ্যেই কিছু অংশ, যেমন মানুষের মধ্যে ভালো খারাপ আছে, তেমনি এই জিন জাতির মধ্যেও ভালো খারাপ আছে এবং লিঙ্গভেদ আছে। তো আমরা এরকম আরও অনেক অদৃশ্য ঘটনা জানব
আমরা শুনবো। তো আমরা ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছিলাম রাত 12টার সময় আমরা চলে যাব সরাসরি ফোন কলে। আমাদের ঘড়িতে সময় ঠিক রাত 12:03। আমাদের সঙ্গে ইতিমধ্যে একজন কানেক্টেড হতে চাচ্ছেন তার গল্পগুলো শেয়ার করার জন্য। তো আর আপনারাও যারা শুনছেন রেডিও 71 98.4 FM, যারা অদৃশ্য শুনছেন, আমি আপনাদেরকে জানাতে চাই এটা অদৃশ্য সিজন 2 পর্ব 2। প্রতি শুক্রবার ঠিক রাত 11টায় আমি আরজে এলভিস হাজির হয়ে যাই এরকম অদৃশ্য সব ঘটনা নিয়ে। আর আমি আপনাকে আশ্বস্ত করে আরেকটা বিষয় জানাতে চাই, আসলে কোনো কিছু না দেখে মন্তব্য করা ঠিক না, অবিশ্বাস করাও ঠিক না, বিশ্বাস করাও ঠিক না, কিন্তু তারপরে ওই অদৃশ্যের পেছনে আমরা সবসময় ঘুরে বেড়াই। হঠাৎ মাঝে মাঝে আমাদের মনে হয় আমাদের পেছনে কেউ দাঁড়িয়ে আছে। হঠাৎ রাতের অন্ধকারে মনে হয় কিছু একটা আমার গায়ের পাশ দিয়ে চলে গেল। এটা নিয়ে ভয় পাবেন না, এটা মাঝে মাঝে খুব স্বাভাবিক, আবার কিছু কিছু সময় খুব অস্বাভাবিক। এই ধরেন আপনি মধ্যরাতে আপনি ফিল করছেন কিছু একটা আপনার পেছনে দাঁড়িয়ে আছে, এবং আপনি প্রত্যেকটা রাতে এরকম ফিল করছেন। বিষয়টা কিন্তু অস্বাভাবিক। যারা এক্সপার্ট, যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করেন, তারা এখানে সাজেশন দিয়েছেন অবশ্যই এই বিষয়টি অভিজ্ঞ কারোর সঙ্গে আলোচনা করার জন্য, এবং এর পিছনে যদি কোনো খারাপ ঘটনা থেকে থাকে সেই বিষয়গুলোকে জানার জন্য। আপনি নতুন ফ্ল্যাটে উঠেছেন, আপনি নতুন বাড়ি করছেন, কিন্তু সেখানে আসার পর আপনি এরকম আনইউজুয়াল কিছু প্রত্যেক দিন ফিল করছেন, তাহলে কিন্তু অবশ্যই বিষয়টা অস্বাভাবিক। আবার অনেক এক্সপার্ট বলে থাকেন হঠাৎ রাতের বেলা সুগন্ধ পাচ্ছেন, এবং মাঝে মাঝে আপনি সুগন্ধটা পান, তীব্র সুগন্ধ, তখনও কিন্তু বিষয়টা অনেক ক্ষেত্রেই অস্বাভাবিক। অবশ্যই তখন প্রশ্ন করবেন, সোর্স খোঁজার চেষ্টা করবেন কোত্থেকে এই সুগন্ধটা আসছে, এবং অবশ্যই যদি কোনো উত্তর খুঁজে না পান বিষয়টা অবশ্যই কোনো এক্সপার্টের সাথে কথা বলে নেবেন। আমরা চলে যাচ্ছি সরাসরি ফোনে, আমাদের সাথে আছেন একজন, আমরা তার ঘটনাটা শুনতে চাই। জি, আপনি শুনতে পাচ্ছেন আরজে এলভিসকে? আপনার নামটা বলবেন প্লিজ। আমার নাম মোহাম্মদ, আরেকবার বলবেন। আমার নাম শাওন। শাওন খান, কোত্থেকে বলছেন? আমি বরিশাল থেকে। বরিশাল থেকে বলছেন। আপনি কি করেন, আপনার প্রফেশন কি? আমার প্রফেশন, আমি লেখাপড়া করি ভাইয়া। আচ্ছা, আমরা আপনার ঘটনাটা শুনতে চাই। আমি বরিশালে একটা কথা, আবুল কালাম ডিগ্রি কলেজ, আমি এখানে লেখাপড়া করছি 2017 সালে, ইন্টার যখন কমপ্লিট করছি। তো ওখান থেকে আমার গল্পটা এটা হলো, আমি 2017 সালের জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষের বন্ধ, আমি মেবি মুসলিম। শাওন ভাই, আপনি হয়তো হেডফোন দিয়ে কথা বলছেন, এবং আপনি হয়তো ঘরের ভেতরে থেকে কথা বলছেন। আপনি একটু কাইন্ডলি খোলা জায়গায় আসবেন, এবং হেডফোনটা ব্যবহার করলে একটু সঠিকভাবে ব্যবহার করে কথা বলবেন। আচ্ছা, থ্যাংক ইউ। তারপরে আমি জ্যৈষ্ঠ মাসের কলেজ বন্ধ দিচ্ছে গ্রীষ্মের জন্য। আমার সাথে আর কি যারা ছিল ফ্রেন্ড সার্কেল, তো ওরা সবাই চলে গেছে বিকাল টাইমে। আমার আর কি কিছু কাজ ছিল হোস্টেলে, আমি এই জন্য আর কি যেতে পারি নাই। তো কিছু লেট হওয়ার জন্য আমি রাত 8টা বাজে, তখন আমার একটা ফ্রেন্ডকে আমি ফোন দিচ্ছি যে আমি তো আজকে যেতে পারতেছি না, তুমি কি আমার সাথে থাকবা? মানে ও আর কি চলে গেছে, ওরা আমি আর কি আনার জন্য মানে বলছি। তারপরে আমি যখন ওর শুনছি, ও বলতেছে হ্যাঁ আমি আসবো, কিন্তু রাত্রে 10টা বা 10:30টার পর এরকম তুমি আমার সাথে নিয়ে যাবো আমাকে। তারপর আমি আর কি যেটা করলাম, আমি কিছু আমার লেখা ছিল বা কোনো কিছু এরকম ছিল, আমি করতেছিলাম এগুলো। তো করার পরে আমার অনেক রাত হয়ে গেল, আমি খাওয়া দাওয়া করলাম, একটু বিশ্রাম নিলাম। বিশ্রাম নেওয়ার পরে আমি আজকে হঠাৎ করে মনে করলো যে আমি তোর আনতে যাবো। শাওন ভাই, অনেক রাত বলতে কত রাত? ভাইয়া তখন আপনার 11:30টার উপরে বাজে। আচ্ছা, আমি এখন ওরে আমি ফোন দিলাম, তখন ও বলতেছে হ্যাঁ তুমি আসো, আমি আসতেছি, আমি বাসার সামনে দাঁড়িয়ে আছি, তুমি আসো। আমি তখন আর কি হোটেল থেকে নামলাম, নিচে নামছি। নিচে নামার পরে
আমার একটা হুন্ডা ছিল, তো আমি হুন্ডাই নিয়ে মানে আমার ফ্রেন্ডকে আনতে যাব। তখন আর কি আমি যেতে আসছি, আমার কলেজ থেকে নামছি, নামার পরে একটা নতুন হাট করে একটা নাম আছে স্থান, মানে রাস্তাটা অনেক নিস্তব্ধ। তখন বাজে প্রায় 12টা বাজে, আমি আর কি বেরোতে বেরোতে 12টা বাজে। তখন বাস মানে রাস্তায় কিছু ছিল না ভাইয়া। তখন আমার এই মানে নিজের ভিতরে একটা ভয় কাজ করতেছে, আর মনে হইতেছে আমি যে বাইক চালাইতেছি আমার পিছনে বা কিছু বা আমার বাইকের উপরে কিছু আছে, মানে কেউ আর কি আমার সাথে যাচ্ছে। তারপরে আমি আর কি অনেক দূর যাওয়ার পরে আমি যে গন্তব্যস্থানে যাব এখান থেকে আমার যেতে আরো প্রায় 20 মিনিট টাইম লাগবে। আমি এখানে যাওয়ার পরে আমার হঠাৎ করে আমি মানে বাইক ব্রেক করছি যে আমার পিছনে বা কোনো কিছু এরকম আছে কিনা। পিছনে তাকায় দেখি আমার পিছনে কিছু নাই ভাইয়া। তারপর আমি আবার যাওয়া শুরু করলাম। যাওয়া শুরু করার পরে দেখতেছি আমার বাইকে কেউ বসে আছে আর কি, এরকম আমার মনে হইতেছে যে আমাকে ধরে বসে আছে কেউ। আপনার আবারও মনে হচ্ছে যে আপনার বাইকে আপনার পিছনে কেউ বসে আছে? হ্যাঁ, ধরে বসে আছে, আমাকে ধরে বসে আছে। আপনাকে ধরে বসে আছে? হ্যাঁ, ধরে বসে আছে। তো আমি তারপরে আমার এই মেইন রোডে ওঠার মানে কলেজ থেকে যাও। আমি তার আগে আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আমার আসলে কিছু বিষয় একটু ক্লিয়ার হওয়া উচিত। আপনি যখন মোটরসাইকেল চালাচ্ছিলেন আপনি কি সেই অবস্থায় ক্লান্ত ছিলেন? ক্লান্ত বলতে এরকম কোনো ছিলাম না ভাইয়া যে আমার ফ্রেন্ডকে না আনতে যেতে হবে, কারণ হচ্ছিল কেউ ছিল না, আমি একাই ছিলাম। আচ্ছা, একটা প্রেশার ছিল। তো আমি যখন ওখান থেকে মেইন রাস্তায় উঠবো, মেইন রাস্তায় ওঠার আগে আমি আর কি একটা দোকান আছে, তো দেখলাম দোকানটার মানে সবকিছুই অফ হয়ে যাবে। আঙ্কেলটাকে আমি বলতেছিলাম যে আঙ্কেল এখান থেকে আমাকে কেউ কি দেওয়া যাবে, আমি হুন্ডাই নিয়ে যাব আর আবার আমার একটা ফ্রেন্ডকে নিয়ে আসবো। এটা কিসের দোকান ছিল? এটা চায়ের দোকান ছিল। আচ্ছা, তখন লোকটা বলছে কি যে কেউ তো নাই আর আমিও যেতে পারবো না, তুমি মানে আঙ্কেলটা আমাকে চিনতো আর কি। আচ্ছা, তখন আমি ওনাকে বলতেছিলাম না যে আমি বলছি যে আমার ভয় কাজ করতেছে। তারপরে উনি বললো যে কেউ তো নাই, যাওয়া যাবে না, তুমি একাই যাও, কিছু হবে না। তারপর আমি যেতে শুরু করলাম। আমার এখান থেকে একটা ব্রিজ আছে, বরিশাল থেকে যাওয়ার পথে একটা ব্রিজ বাজে, ওটার নাম হলো দ্বারিকা ব্রিজ। আচ্ছা, তখন আমি এটা ঢালে যখন উঠেছিলাম, আমার কোনটা স্পিড ছিল কত, IS 20 বা 25 এমন হবে। আমার মোটরসাইকেল মানে অন্ধকার রাত ভাই, অনেক অন্ধকার রাত, তো কিছু হালকা পরিমাণে বাতাসও আছে। তারপরে আমি ওখান থেকে যেতেছিলাম, আমার হুন্ডার লাইটের খুব কাজ কম করে, আলোটা কম। আচ্ছা, আমি যেতে যাওয়ার পরে কিছুক্ষণ পূর্বে আমি দেখতে পাচ্ছি যে আমার পিছন থেকে কিছু আবার অ্যাটাক করছে। আমি তখন আর কি ব্রিজের ঢালে আমি গাড়িটা আবার করলাম, স্টার্ট করার পর আমি একটু মোবাইলটা বাইর করে আমি আমার ফ্রেন্ডকে ফোন দিচ্ছি। তার আগে আমার একটা বিষয় জানা ছিল, সেটা হচ্ছে আপনি কয়েকবার বলেছেন যে আপনি যখনই বাইক চালাচ্ছেন এই নিস্তব্ধ রাস্তা দিয়ে আপনাকে পেছন থেকে কেউ ধরে বসে আছে, এবং আপনি এইমাত্রই যে কথাটা বললেন যে আপনাকে কেউ অ্যাটাক করেছে, আমি বিষয়টা ঠিক বুঝতে পারিনি। মানে আমাকে মনে হচ্ছে যে কেউ পিছন থেকে ধরে পিছনে টানতেছে। আচ্ছা, মানে বাইক থেকে পিছনের দিকে টানতেছে ব্রিজ পার হওয়ার সময়? হ্যাঁ, ব্রিজ পার হওয়ার সময়। তখন আমি ব্রিজের উপরে উঠতে পারছিলাম না, ব্রিজের ঢালে ছিলাম। আচ্ছা, আপনার মোটরসাইকেল থেমে যাচ্ছিল এমন কিছু বুঝছিলেন? না, মোটরসাইকেল থেমে যাচ্ছে এমন কিছু না, মানে আমার মনে হচ্ছে যে আমার মোটরসাইকেল চলছে কিন্তু আমি পিছন থেকে মানে আমাকে কেউ টানছে। আচ্ছা, তারপর আমি যেটা করলাম, আমার ফ্রেন্ডকে ফোন দিতে দেখলাম, কিন্তু ফ্রেন্ড ফোন রিসিভ করতেছে না। আর ফ্রেন্ড একটা টাইম দেখা যাচ্ছে 10-15 মিনিট পরে যার ফোনটা ধরতেছে না, ওর ফোনে আর ফোন ঢোকে না। তখন আমি আর কি আবার যখন যাওয়া শুরু করলাম, কিছুক্ষণ পরে যখন আমি ব্রিজের উপরে উঠলাম, তখন আমি দেখতেছি যে আমার একটা লোক বসে আছে ব্রিজের উপরে, কালো একটা ড্রেস পরে বসে আছে। আর ওই
আমিও তখন অন্য ছেলেটা ফলো করি না, ওই ফলো করছি। তখন আমি আমার একটা মনের ভিতরে একটা সাহস হলো যে কেউ আছে, যে ব্রিজের উপর বসে আছে। আমি ভালো পাইতাম মানে, তখন আর কি আমি ওখানে গেলাম। উনি একটা চাদর মোড় দিয়ে আর কি বসে আছে ব্রিজের সাইডে। শীতকাল ছিল? শীতকাল ছিল ভাইয়া। কুয়াশা ছিল সে সময়? শীতকাল বলতে ভাইয়া যে জ্যৈষ্ঠ মাসের ছুটি দেয়। আচ্ছা, জ্যৈষ্ঠ মাসে বন্ধ দিচ্ছে। আমরা কি দেশের বাড়ি যাবো আর কি, আমার দেশের বাড়ি গরু নদী। আচ্ছা, তখন আর কি আমি ওই যে লোকটাকে আমি প্রশ্ন করছিলাম যে আপনি কোথাও যাবেন, যে ব্রিজের উপরে ছিল বসা ছিল কালো চাদর মোড় দিয়ে, ওনাকে আমি জিজ্ঞাসা করলাম আপনি কোথাও যাবেন। তখন লোকটা কোনো অ্যান্সার দিচ্ছে না। অ্যান্সার না দেওয়ার ফলে আমি আর কি ওনারা কিছু জিজ্ঞাসা করলাম না। তখন আমি হুন্ডার বাইক স্টার্ট দিতে যাচ্ছি আর স্টার্ট হচ্ছে না, মানে আমার বাইক ওখানে স্টপ হয়ে আছে। তখন ওই লোকটা হাসতেছিল, অনেক ভিড় হাসতেছিল যে আমার বাইক স্টার্ট হচ্ছে না, বা এরকম কোনো বলতে পারছে না যে আমি বাইক স্টার্ট দিতে পারছো না বা কোনো কিছু। আমি ওনাকে কোনো কিছু জিজ্ঞাসা করতেছি না। কারণ একটা পরে প্রায় তখন রাত বাজে 1:30। তো মানে আমার কাহিনী করতে করতে অনেক সময় লাগছে। মানে ওখানে অত মানে ভয়ে ভয়ে অনেক স্লো গাড়ি ইউজ করছি। তো রাত 1:30 বাজার চলে, তখন একটা লোক ওখানে বসে। তখন আমার মাথায় মেমোরি কাজ করলো যে একটা মানুষটা বসে আছে কিসের জন্য এখানে। তখন আমি ওইটা চিন্তা করে বাইকটা স্টার্ট করলাম যে হয়তো বা কোনো ডাকাত বা এরকম কোনো সিস্টেম হবে। স্টার্ট করার ফলে আমি যখন যেতেছিলাম তখন পিছনের দিকে ফলো করলাম যে ওনার সাথে আরো একজন আছে, শুয়ে আছে। আচ্ছা, যখন আপনি ব্রিজে উঠলেন, যখন আপনি তার সাথে কথা বললেন, তখন সে একাই ছিল? একাই ছিল। কিন্তু যখন আপনি আবার মোটরসাইকেল স্টার্ট করে সামনের দিকে আগানো শুরু করলেন এবং পিছনে আপনি ঘুরে তাকালেন, দেখলেন দুজন আছে। ঘুরে তাকালাম, দেখলাম দুজন। কিন্তু তখন দেখতে পাচ্ছি যে দুজন, আর একজন রাস্তায় শুয়ে আছে আর উনি বসে আছে। একটা ফলে দেখা যাচ্ছে যে উনি ওই লোকটাকে টানতেছে, যে শুয়ে আছে তাকে টানতেছে, এক হাত ধরে টানতেছে। তখন আমার মানে ভাইয়া সব অন্ধকার লাগতেছে, মানে আমার নিজের ভিতর অনেক ভয় কাজ করতেছে। আমি কি করবো না করবো আমি মানে কোনো আমার মেমোরিতে কোনো কাজ করছে না। তারপরে আমি ফ্রেন্ডকে ফোন দিচ্ছি, ফ্রেন্ডের ফোন আর দিচ্ছে না। তখন আমি আর কি যখন যেটা করলাম যে আমার বাইক স্টার্ট করে আমি চলে গেলাম। চলে যাওয়ার পরে এখানে এয়ারপোর্ট নামে একটা রাস্তা আছে, যে আমার ফ্রেন্ডের বাসা যেখানে। তো ওখানে যাওয়ার পরে আমি ওই মোড় ঘুরে যখন ওর বাসায় যাব, তখন ওই লোকটাই আবার দেখা যাচ্ছে রাস্তার ভিতরে দাঁড়ায় আছে। দাঁড়ানোর ফলে আমি আবারও চমকে গেলাম যে ওই লোকটা আবার এখানে কিভাবে আসলো। তখন আমার মানে কিছু মনে হইতেছে যে আমার ভিতরে এগুলো কোনো কিছু বাড়ি ভয় লাগতেছে যে এমন কেন হইতেছে। তখন ফ্রেন্ডকে ফোন দিলাম, ফ্রেন্ড বলতেছে যে আমি বাসার সামনে আছি, তুই আয়। আমি বলতেছি যে তুই একটু সামনে আগা, আমার অনেক ভয় লাগতেছে। তখন বলতেছে যে এই রাস্তায় কোনো কিছুই নাই, আমি তো আসা যাওয়া করি, তুই আয়। তবে ভাইয়া রাস্তাটা অনেক ভয়াবহ, দেখলো দিনের বেলায় মানুষ যেতে অনেক ভয় পায়, কিন্তু ও আমাকে সাহস দিচ্ছে আসার জন্য। আচ্ছা, তো তারপরে আমি ওখান থেকে যাব, এখন আমাকে বলতেছে তুমি যাও। ওই লোকটা যে দাঁড়িয়েছিল কালো চাদর পেছানো, উনি বলতেছে তুমি দাঁড়াও, তোমার সাথে কিছু কথা আছে। আচ্ছা। তখন আমি আর কি দাঁড়ালাম। তখন উনি আমাকে কোনো ওই কথাটাই বলছে যে তোমার সাথে কথা আছে, তুমি দাঁড়াও। তখন আমাকে আর দাঁড়ালাম পর আমার আর কোনো প্রশ্ন করতেছে না। আপনি কি সেই লোকটাকে স্পষ্টভাবে দেখতে পেয়েছিলেন? হ্যাঁ, স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, কিন্তু আমি পেজে চিনতে পারছি না যে মানুষটা। আমি হয়তো বা ভাই কখনো দেখি নাই আমি আমার এলাকায় বা কোনো সময়। উনি কি স্বাভাবিক আমাদের মানুষের মতোই দেখতে ছিলেন না? আমাদের মানুষের মতোই দেখতে পাচ্ছিলাম। আচ্ছা।
কিন্তু ভয়েসটা কেমন জানি একটু ভাই অন্যতম লাগতেছে, মানে অনেক ভয়াবহ লাগতেছে, মানে মোটা মোটা কণ্ঠে বলতেছে কথাগুলো, যেগুলো বলতেছে ও সব মোটা কণ্ঠে। আর আমাকে তারপর আর কোনো প্রশ্ন করতেছিল না, যেটা তখন আমি বলছি আপনি কি আমাকে কিছু বলবেন, তখন উনি আমাকে তারপর কিছু বলতেছে না। কিছুক্ষণ পরে আমি যখন ওনার কথা অমান্য করে বাইক স্টার্ট করতে চাইলাম আর স্টার্ট হচ্ছে না। তো অ্যাটলিস্ট এক মুহূর্তে দেখা যাচ্ছে আমার ফোনটা অফ হয়ে গেছে। ওই উনি যখন বলছে আমাকে মানে তোমার সাথে কথা আছে, ওই 5 মিনিট পরে আমার ফোন অফ হয়ে গেছে। আর আমি এখন আর বাইক মানে অন্ধকারের ভিতরে স্টার্ট করতে পারছি না, অনেক অন্ধকার। এখন ওনাকে আমি দেখতে পাচ্ছি না, আর বাইকও আমি স্টার্ট করতে পারছি না। আপনার সাথে আপনার মোবাইল ফোন ছিল, সেটা ব্যবহার করেন? জি, আমার মোবাইল ফোন ছিল। সেটা কি পরবর্তীতে আপনি অন্ধকারের জন্য ব্যবহার করেননি? আমি অন্ধকারের জন্য ব্যবহার করছি, কিন্তু ফোনে অফ হয়ে গেছে। আচ্ছা, মানে পরিস্থিতি সবকিছু আমার বিপরীত ছিল। আচ্ছা। তখন আর কি আমি অনেক ভয় পাইতেছিলাম। তো আমি অনেক চিৎকারও করছি রাস্তায়, তারপরে আর কিছু দেখতে পাচ্ছি না। হঠাৎ করে দেখা যাচ্ছে একটা আলোর মতো, মানে আলোটা এমন হয়েছে আমি মানে আমার নিজের সবকিছুই দেখা যাচ্ছে, মানে কেউ হয়তো বা এরকম লাইট ইউজ করছে, এরকম আর কি আলোটা করছে। তখন আমি ওই লোকটার সাথে 2 জন দেখতে পাচ্ছি, মানে 3 জন হয়ে গেছে, একটা লোক 3 জন হয়ে গেছে। আচ্ছা, এই আলোটা কোত্থেকে এলো সেটা আমি বলতে পারছি না, কিন্তু আলোটা ওখানে আমরা যেখানে আছি ওইটা আলো হয়ে গেছে। মানে দূরের থেকে আলো আসেনি, বরং আপনারা যেখানে ছিলেন সেখানে আলো জ্বলে গেল? ওইখানেই আলোটা, আর অন্য কোনো দিকে আলো নেই। আচ্ছা। তখন আমি ওই আলোটা যখন জ্বলছে, তখন ওই আগে তো ছিল একজন, আলোটা জ্বলার পরে দেখতেছে ওরা 3 জন, মানে একই গ্রুপের 3 জন। একই গ্রুপের 3 জন থাকার পরে আমি যখন উঠলাম, বাইকে ওঠার পরে আমি মানে অনেক চিৎকার করছি। তখন বাইকে ওঠার পরে আমি বাইক স্টার্ট দিতে গেছি, স্টার্ট হয়েছে। স্টার্ট হওয়ার পরে আমার মনে হইতেছে কেউ ধরে আছে। আচ্ছা, মানে আপনি অ্যাক্সেলারেট করতেছেন কিন্তু আপনার বাইকটা আগাচ্ছে না? হ্যাঁ, আগাচ্ছে না। আপনি প্রচন্ড পরিমাণ চিৎকার করছেন, এই সময় আপনার অবস্থা কিরকম ছিল? চিৎকার করছি যে আমার ফোন অফ, তারপর আমার বাইক স্টার্ট হচ্ছে না, তারপর অনেক অন্ধকার। রাস্তাটা এমন একটা রাস্তা, 2 পাশে অনেক গাছগাছালি, জঙ্গল 2 পাশে, আর কোনো বাতি বা কোনো কিছু ছিল না। এই জন্য আর কি চিৎকার করতাম, আর ওদের ভয়। আপনি যখন চিৎকার করেন তখন সে 3 জন বা 3 যে সত্তা সেখানে উপস্থিত ছিল, তারা কি আপনার সঙ্গে কোনো রকম কথা বলার চেষ্টা করেনি বা আপনাকে স্পর্শ করার চেষ্টা করেনি? আমি যখন চিৎকার করছি তখন ছিল একজন। আমি যখন চিৎকার করছি তখন একজন ছিল। যখন লাইটের আলোটা পড়ছে আমার ওই জায়গাটায়, আমি যেখানে মানে দাঁড়িয়ে আছি ওই জায়গায় লাইটের আলোটা যখন পড়ছে, তখন সাথে সাথে 3 জন আমি দেখতে পাইছি। হঠাৎ করে মানে যে 3 জন দেখতে পেলাম, একজন বসে আছে আর একজন আরেকজনের মানে গাড়ির উপর হাত রেখে দাঁড়িয়ে আছে। তারপর ওই বসে থাকা যে লোকটা, ওইটা আমাকে বলতেছে যে তুই এত রাত্রে কই যাইতেছ? তখন আমি বলছি আমি হোস্টেলে থাকি। আমি হোস্টেলে থাকার পরে আমার একা ছিলাম, আমি কালকে বাড়িতে যাবো, এই জন্য আমার একটা ফ্রেন্ডকে আমি নিতে আসছি, যে আমরা 2 জন হোস্টেলে থাকবো। তখন আর কি আমাকে বললো যে এত রাতে কি বের হওয়া ঠিক হয়েছে তোমার? তখন বললাম আমার বের হওয়া ঠিক হয়েছে, আমি তো একটা মুসলিম সন্তান, আমি অনেক দোয়া কালাম পড়লাম, পড়ে বের হয়েছি। তখন বলতেছে যে তুমি যে এখানে বের হয়েছো, তুমি কারো মানে পারমিশন নিছো যে বের হওয়ার জন্য? আমি বলছি আমার কলেজে তো কেউ নেই যে আমি পারমিশন নিব। আমার যে ছিল কলেজের যে দারোয়ান ছিল, যে গেটের, সেও চলে গেছে। তখন আমাকে বলতেছিল যে তোমার এটা কিন্তু ঠিক হয় নাই যে তুমি বের হয়েছো। আর আমার ফ্রেন্ডটা ছিল যে সায়েন্স স্টুডেন্ট, আমি ছিলাম কমার্সে। আচ্ছা।
তো ওর একটা কঙ্কাল ছিল ভাই। আচ্ছা, আমি যখন বের হয়েছি আর কি, ওই কঙ্কালটার উপরে আমি একটা কাপড় দিয়ে মানে টয়লা দিয়ে ঢাইতে আসছি। কঙ্কাল রাখা কি আইনত বৈধ কোন স্টুডেন্টের কাছে? হ্যাঁ, ওই যে আমার স্টুডেন্ট ছিল, মানে আমার যে ফ্রেন্ড ছিল ওই ফ্রেন্ডের কঙ্কাল, মানে ল্যাবেরই কঙ্কাল, মানে ও আইনা মানে আমার ইসে রাখছে, আমরা যেখানে থাকি ওই জায়গায় রাখছে। আচ্ছা, তখন আর কি আমি ওইটা ভয়ে ছিলাম, তো তখন এটা আমি একটা টয়লা দিয়ে ঢাইতে আসছি। আচ্ছা, তখন আমার অনুমান হচ্ছে যে তখন ওই যে লোকটা প্রশ্ন করছে আমাকে যে তোমার কি আসা ঠিক হয়েছে কিনা, তখন আমি মানে অনুমান করতে পারছিলাম যে হয়তোবা ওই কঙ্কাল থেকে কোনো কিছু মানে এটা তৈরি হচ্ছে। আমি তখন আর কি বুঝতে পারছি যে আমার এতে কি ঘটেছে। আচ্ছা, তখন আমার ওই ফ্রেন্ডকে আমি আবার ফোন অন করছি, ফোন অন হওয়ার পর দেখি 1% চার্জ আছে ফোনে। ফোন অন হয়ে 5 মিনিটের মতো ছিল, আমি ফ্রেন্ডকে ফোন দিচ্ছি, ফ্রেন্ড ফোন রিসিভ করছে না, কল ঢুকতেছে ফোন রিসিভ করছে না। তখন ফ্রেন্ডের বাসা থেকে আমি যেখানে আসি ছিলাম মানে কি, যেখানে থেকে মানে এই ঘটনা হইতে আছে ওখান থেকে ফ্রেন্ডের বাসা প্রায় 1/2 কিলোমিটার। আচ্ছা, তারপরে ওখান থেকে অনেক কথা বলছে। একটা ফলে যে ওটা হলো 2 জন চলে গেছে, ওই একজনই আবার আছে। হঠাৎ করে আবার বাতিটা আলো অফ হয়ে গেছে, তখন ওই 2 জন চলে গেছে। আচ্ছা, তখন আমার ফোনটা অন, আমি ফোনের লাইট ইউজ করছি, তখন দেখতে পাচ্ছি একটা লোক। আচ্ছা, তখন আর কি আমি বাইকে কিক দিয়ে মানে স্টার্ট করা লাগে, আমার বাইকের সেল নাই। আচ্ছা, তখন আমি বাইক স্টার্ট হওয়ার পর আমি চলে গেলাম, আমার সামনে আর ওই লোকটা দাঁড়ায় আছে, আমি চলে গেছি। চলে যাওয়ার পরে ফ্রেন্ডের বাসায় গিয়ে নক করছি। নক করার পরে ফ্রেন্ড তাড়াতাড়ি মানে ও হয়তো সজাগই ছিল, মানে আমি দরজা নক করার পরে ও বের হয়ে আসছে। আচ্ছা, আমি বলছি যে আমাকে পানি দে, আমি পানি খাইছি। তারপরে আমি পরে বলছি যে আমি আজকে এখানে থাকি, হোস্টেল আমাদের যাওয়ার দরকার নেই আজকে। আমি আর ওকে ওখানে তখন বলতেছি না যে এরকম আমার রাস্তাঘাটে এরকম হয়েছে। ও আমাকে বলতেছিল তোর লেট কেন হয়েছে। আমি বলছি আমি রাস্তায় একটা আঙ্কেলের দোকানে বসছিলাম, তো আঙ্কেল আসছে, আঙ্কেলের সাথে কথা বলছি। ও বলছে আচ্ছা ঠিক আছে, এখন চল আমরা হোস্টেলে যাই। তা আপনি আপনার বন্ধুর কাছে কেন বিষয়টা এড়িয়ে গেলেন, কেন বলতে চাইলেন না? আমি বলতে চাই না যে হয়তো ও ভয় পাইবে, তাহলে হোস্টেলে যাবে না। আচ্ছা, কারণ আমাদের তো হোস্টেলে থাকতে হবে। আর আমার ওই যে দাওয়ান ছিল, উনি আমাকে বলে গেছে যে বাবা তুমি তো একা আছো, তুমি কালকে সকালে চলে যাবো। উনি আর কি আমাকে চাবিটা দিয়ে চলে গেছে হোস্টেলে, মানে গেটের চাবি দিয়ে চলে গেছে যে হোস্টেলে থাকতে হবে তুমি যদি আজকে থাকো। আচ্ছা, তো এই বলে চলে গেছে। এই জন্য আমি আর কি ফ্রেন্ডকে বলি নাই যে মানে এরকম রাস্তায় আমার প্রবলেম হয়েছে। তারপরে একটা ফলে যেটা হলো, আমি বলছি তুই বাইক চালা, আমি পিছনে বই। তারপরে ওই বাইক চালাতে উঠছে, ওর আম্মুকে আর ডাকে নাই, কাউকে ডাকে নাই যে আম্মু আবার এত রাত্রে বকা দেবে যে হোস্টেলে আবার কেন যাইতেছি। তারপর ও বাইকে যখন উঠছে কিছুক্ষণ যাওয়ার পরে ও অনুভব করতেছে ওর প্যান্ট ভিজে গেছে। আচ্ছা, প্যান্ট ভিজে গেছে? হ্যাঁ, প্যান্ট ভিজে গেছে। তখন ও আমাকে বললো যে তোর বাইকে কি পানি ছিল? আচ্ছা, না তো, পানি ছিল থাকবে কেন? আমার প্যান্ট তো এক সাইড ভিজে গেছে। তখন আমি বললাম যে তুমি বাইক ব্রেক করো। তখন ব্রেক করার পর ওর ফোন অন, আমার ফোনটা অফ হয়ে গেছে, চার্জ নেই। তারপর ওর ফোন দিয়ে ফ্ল্যাশ দিয়ে দেখতে পারলাম যে প্যান্টে ব্লাড লেগে আছে। রক্ত লেগে আছে? হ্যাঁ, রক্ত লেগে আছে। আপনি এটা কোন সাইডে এবং কোন অংশে শরীরে? শরীরের মানে ও যে বসছে সিটে বসছে, সিটের অংশ যেটা মানে পিছনের সাইড।
আচ্ছা। তখন আমি দেখতে পাচ্ছি যে ওর প্যান্টটা পুরোটাই ভিজে গেছে এক সাইড এবং পুরোটাই রক্ত। তখন হ্যাঁ, তারপর ও আমাকে প্রশ্ন করলো যে রক্ত কোথা থেকে আসলো, তুই রাস্তায় কিছু করছো? আমি বলছি ও মাই গড, আমি কি করবো রাস্তায়, আমি তো কিছু করি নাই। তখন ও আমাকে বলছে তুই কিছু একটা করছো। তখন ও আমাকে ভুল বলতেছে যে আমি হয়তো বা কোনো খুন বা কোনো কিছু এরকম একটা কিছু হয়েছে, যে আমার বাইকে এরকম ব্লাড লেগে আছে। কিন্তু আমি যখন বাইকে ছিলাম তখন তো ওরকম কোনো ব্লাড ছিল না। ও যখন উঠছে তখন এটা ও দেখতে পাইছে। মানে যে তখন আর কি আমি ওরে বললাম যে আমার এরকম অনেক কি হয়েছে, ভয় পাইছি আমি, আর এরকম রাস্তায় এরকম একটা লোককে দেখছি ব্রিজের ধারে, তারপরে আবার তবে এখানে এই রাস্তা আসার পরে ওই লোকটারে আবার আমার সাথে দেখা হয়েছে, ওর সাথে আরো দুইজন ছিল একই চেহারার। তো এই আর কি কাহিনী। ওরা আমাকে বলছে যে এত রাত্রে আসার কি তোমার ঠিক হয়েছে, আর তোর আমি অনেক ফোন দিছি যে তোর, আর তুই তো ফোন আর রিসিভ করে না। ও আমাকে বলতেছে যে আমার ফোনে মাত্র একটা কল দিছো তুই হোস্টেল থেকে নামার পরে, মানে ফার্স্ট যে আমি কলটা দিছি ওইটাই নাকি বলার ফোনে গেছে। তাহলে আপনি মাঝখানে যে এতগুলো কল করলেন, সেই এতগুলো কলগুলো কল কোথায় করলাম গেল? সেটা নাকি ওর ফোনে যায় না। আপনি কি পরবর্তীতে আপনার মোবাইলের ডায়াল লিস্ট চেক করেছিলেন যে আপনি তাকে কল করেছিলেন? হ্যাঁ, আমি ডায়াল লিস্ট চেক করছি যে ওর নাম্বারটাই। আমি ওরা দেখাচ্ছি যে দেখ, আমি ওই যে আমার ওর একটা পাওয়ার ব্যাংক আছে, পাওয়ার ব্যাংক দিয়ে আমার ফোনটা আবার চার্জে লাগাইছি, তখন ফোনটা অন হয়েছে। আমি ওকে বলতেছি দেখ যে তুই এই আমি তোরে কতগুলো কল দিছি, আর তুই ফোন একবার দুইবার তিনবার রিসিভও করছো, তুই বলছিস আমি বাসার সামনে আসছি তুই আয়। তখন ও বলতেছে কি যে কি বলো, আমি তো মাত্র একবারই বলছি যে তুই আয়, আমি আসি, আমি যাবো তোর সাথে। তখন আমি অনেক ভয়, আমার তখন আবার আরো ভয় কাজ করছে যে এতক্ষণ তাহলে আমি কার সাথে কথা বললাম। তারপর ও আমাকে ওর ফোন কল লিস্টে দেখাইলো যে দেখ তুই আমার সাথে মাত্র 35 সেকেন্ড কথা বলছো। আচ্ছা, মানে সে আপনাকে দেখাচ্ছে তার মোবাইলের কল লগ থেকে যে আপনি তার সঙ্গে 35 সেকেন্ড কথা বলেছেন। 35 সেকেন্ড ফার্স্ট কথা বলছি, তারপর আর ওর ফোনে কোনো কল যায়নি। আচ্ছা। তারপর ও আমাকে বললো যে এই যে ব্লাড এটা কিভাবে আসলো। আমি বলছি রাস্তায় ওই লোক তিনটা আমাকে অনেক ভয় দেখাইছে, প্লাস আমি অনেক ভয় পাইছি, এখন কি হয়েছে আমি জানি না। তখন ও বলতেছে কি আচ্ছা যা হয়েছে হয়েছে, আমরা যা ওই হবে আমরা দুইজনেই যাব, কাউকে ডাকার দরকার নাই, আব্বু আম্মুরে ডাকছিল এখন আর যাইতে দিবে না হোস্টেলে। তখন এটা তখন আপনারা বাসা থেকে, আপনার বন্ধুর বাসা থেকে আপনারা কত দূরে? বন্ধুর বাসা থেকে আমার হোস্টেল প্রায় 4 কিলোমিটার। আর যখন আপনারা ব্লাড পেলেন, আপনার বন্ধুর গায়ে রক্ত দেখলেন, তখন আপনারা কত দূর ছিলেন? তখন আমি বন্ধুরে নিয়ে, মানে বন্ধু যখন বাইক স্টার্ট করছে তার 5 মিনিট পরে এই কাহিনীটা, 5 মিনিট যেতে পারি না, কারণ আনুমানিক এমনই টাইম হবে। আচ্ছা। তখন বন্ধু আমি ধূমপান করে, মানে সিগারেট খায়, আমি সিগারেট খাই না। তো ও আর কি মানে আমার বলতেছে কি যে তুই তো সিগারেট খাও না, আর এরকম কোনো যদি ঘটনা হয়ে থাকে তাহলে আমরা আগুন বা কোনো কিছু ইউজ করতে পারি। আর আমি বলছি আগুন কোথায় পাবো, তো আমাকে বলছে আমার কাছে সিগারেট আছে। আচ্ছা। তুই পিছনে বসে আমাকে ধরাই দে। আমি বলছি আমি তো সিগারেট খাই না, ধরাই তো পারি না সিগারেট, তুই ধরা। তখন বাইক ও স্টপ করে সিগারেট ধরালো, ও একটার পর আরেকটা মানে সিগারেট খাইতেছে, প্রায় 4-5টা সিগারেট খেয়েছে। তখন তার কি আর কি ওই যে ওদের যে রাস্তা ওই থেকে মেইন রাস্তা আসছে, মানে বরিশালের যে মহাসড়ক যে রাস্তাটা ওই রাস্তায় বসছে। ওই রাস্তায় ওঠার পরে ও আমাকে বলতেছে যে একটা দোকান খোলা আছে, ওই দোকানটায় সিগারেট নিতে হবে। মানে ওইটা ঘটনাটা এড়ানোর জন্য অনেক অত্যন্ত পরিমাণে সিগারেট খেতেছে, মানে যাতে খারাপ কোনো কিছু আপনাদের সামনে উপস্থিত না হয়, সামনে আর না পড়ে। তখন ওই দোকানটার কাছে গেছে, তখন আঙ্কেল বলতেছে আমার কোনো সিগারেট আর নাই, আমার দোকানে সিগারেট শেষ। তখন বলতেছে আপনার কাছে আঙ্কেল ম্যাচ হবে? তখন বলতেছে হ্যাঁ আমার কাছে ম্যাচ আছে, ম্যাচ নিতে পারো তুমি। তখন আর কি বললো যে আছে 2টা ম্যাচ দেন আমাদের, 1 টাকা দামে 2টা ম্যাচ আমাদের দিচ্ছে। তারপর আমরা তখন রাত বাজে 2:30, ঘড়ির দিকে তাকাইলাম, আমার হাতে একটা ঘড়ি আছে, দেখলাম রাত বাজে 2:30। আচ্ছা, রাত 2:30টার সময় আপনারা যখন সেই দোকানে উপস্থিত হলেন এবং 2টো ম্যাচ কিনলেন, সেই দোকানে কি কারেন্ট ছিল? ওই দোকানে কারেন্ট ছিল না,
মানে মেইন রাস্তার লগে কোনো কারেন্ট নেই, মোমবাতি জ্বলতেছিল। মোমবাতি জ্বলতেছে। ইন দা মিন টাইম আপনার বন্ধুর গায়ে কি তখনও রক্ত লেগেছিল? হ্যাঁ, তখনও রক্ত লাগেছিল। আচ্ছা। ও বাইকেই বসেছিল, মানে ম্যাচটা আমি আনতে গেছি। আচ্ছা। তারপরে ম্যাচটা নিয়ে আসার পরে ও আমাকে বলছে তুমি বাইকে ওঠো। আমি বাইকে ওঠার পরে ও অনেক স্পিডে বাইক চালিয়ে আসছে। যখন ওই ফার্স্ট যখন আমি এখানে দেখতে পাচ্ছিলাম যাকে, যে বসা ব্রিজের এখানে, হ্যাঁ ব্রিজের এখানে, আমার যেখানে ফার্স্ট টাইম হবে আমার সাথে যেটা দেখা হয়েছিল, ব্রিজের উপরে যে ছিল ওইখানে দেখা যাচ্ছে আসা দুইটা লাশ আমার দুজনের সামনে পড়তো। আচ্ছা, এখানে আমি দুটো ঘটনাকে একটু ইন্টারকানেক্ট করতে চাই। আপনি প্রথমবার যখন ফিরে তাকিয়েছিলেন তখন আপনি দেখেছিলেন যে একজন বসেছিল এবং একজন শুয়েছিল, এবং আপনি ওই একই জায়গায়, এবং আপনি দ্বিতীয়বার বলছেন এখন যে সেখানে দুটো লাশ। আপনি কিভাবে কনফার্ম হলেন যে সেটা লাশ ছিল? লাশ ছিল যে ব্রিজের উপরে সাদা কাপড় দিয়ে পালানো, মানে একদম দুইটা ব্রিজের বরাবর দুইটা লোক এরকম লাশের মতো শুয়ে আছে। সাদা কাপড়ে মোড়ানো? হ্যাঁ, সাদা কাপড়ে মোড়ানো। আপনারা দুজনেই দেখেছেন? হ্যাঁ, দুজনেই দেখেছি। তখন ও আমাকে বললো, ও চিৎকার করছে তখন আর কি দুজনে চিৎকার করছি। আপনারা কি মোটরসাইকেল চলন্ত অবস্থায় ছিল না থেমে গিয়েছিলেন? লাস্ট দেখার পরেও বাইক মানে তখন ওখানে অফ করে দিচ্ছে। আচ্ছা। তারপরে বাইক থেমে যাওয়ার পরে অনেকক্ষণ, প্রায় 20-30 মিনিট আমরা দাঁড়ায় আছি। তখন 3টার উপরে বাজে গেছে। তখন আমরা ওখানে বসে অনেক মানে ইয়া করছি যে ওদিকে যাওয়া যাবে না। ও বলতেছে ওদিকে যাওয়া যাবে না, আমি বলতেছি কি যে ওদিকেই যাবো, আমরা পিছনে যাব না, সামনেই যাব, আমাদের যেতেই হবে। কেন আপনি এই সিদ্ধান্ত নিলেন? আপনারা তো পেছনে ফিরে যেতে পারতেন, আপনারা কেন এই সিদ্ধান্তে এলেন? আমি নিচ্ছি যে আমি সামনে একবার দেখছি, তারপর ওদের যে বাসার সামনে দিয়ে আমি দেখছি। আমি এই জন্য বলতেছি যে আমি এখানেও দেখছি ওখানেও দেখছি, আমি পিছনে যাব না, আমি কলেজের দিকেই যাব। আচ্ছা। আমি কলেজের দিকে গেলে ওই যে কাকার দোকানটা সারা রাত খোলা থাকে, মানে ওখানে বাস স্ট্যান্ড আছে একটা দোকান আছে, চায়ের দোকান, ওই দোকানটা খোলা থাকে। আমরা ওই দোকানে গিয়ে মানে বসতে পারবো আর কি। ওনারে পাইলে আমরা 3 জন হবো। আচ্ছা। আমি এই সূত্রে বলতেছি। ও বলতেছে আমি ওদিকে যাবো না, আমি পিছনেই যাবো। আমি বলছি না, ওদিকে যাবো না। আমি এক মুহূর্তে ওর একটা চড়ও দিচ্ছি। আমার ফ্রেন্ড আমি একটা চড় দিচ্ছি যে আমি ওদিকে যাবো না, তোদের বাসা দিয়ে যাবো না, আমি কলেজেই যাবো। তখন ও আমাকে বলছে যে তুই কি আমাকে মারতে চাও? তখন আমার অনেক খারাপ লাগছে যে আমি ওরে মারতে চাই, এরকম ও আমাকে বলছে। আমাদের ভাগ্যক্রমে কিছুক্ষণ পূর্বে আমি দুইটা ট্রাক ব্রিজের উপর থেকে দেখতেছি, অনেক দূর থেকে দুটা ট্রাক মানে বাতি আসতেছে, মানে গাড়ি আসতেছে। তখন এটা ট্রাক কিনা ওটা আমি ফার্স্টে কনফার্ম হচ্ছিলাম না। তখন ওরকম ও আর কি রাস্তার ভিতরে দাঁড়ায় আছে, হাত জায়গায় বাইক রাস্তার ভিতরে ফালানো, মানে ব্রিজের উপরে ফালানো, আমরা দুইজনে দাঁড়ায় আছি আর ও হাত জায়গাইছে। তখন ওই ট্রাকের আঙ্কেল ছিল, দাঁড়িয়ে আছে, মানে শর্ট, উনি হাইয়েস্ট 5 ফিট হবে লম্বা। উনি বাইকের উপর দেখার পরে ওরকম বাইক চালানো, আমরা ওরকম দাঁড়ানো। তারপরে বলতেছি তোমাদের কি হয়েছে ট্রাক অফ করে? বলতেছি আঙ্কেল আমরা তো এরকম যাবো হোস্টেলে, এখন ওই জায়গায় একটা লাশ দেখতে পাচ্ছি। মানে তখন আঙ্কেল বলতেছে কোথায় লাশ? আঙ্কেল ব্রিজের উপরে। আমরা বলতেছি আঙ্কেল ব্রিজের উপরে, ওই যে দেখেন আপনি, আমরা দেখতে পাচ্ছি। তখন না আঙ্কেল দেখতে পাচ্ছে না, ওই যে ট্রাক চালক উনি দেখতে পাচ্ছে না। আচ্ছা। তখন উনি বলতেছে কই তোমরা কি মজা লও না ডাকাইত তোমরা? আচ্ছা। তখন আমরা আর কি বলতেছি আঙ্কেল আপনি নিচে নামেন, আপনার পায়ে ধরছি। আমাদের অনেক ভয় লাগতেছে। আর ওই লাশ দুইটা দেখেন ওখানে কিভাবে আসলো। আমরা এখান থেকে কিছুক্ষণ আগে গেছি কিন্তু কোনো লাশ দেখি না, একটা মানুষ দেখছি এখানে। তখন আঙ্কেল বলতেছে তোমরা অনেক মিথ্যা কথা বলো। তারপরে আঙ্কেল আরেকটা ট্রাক আসার পরে ওই ট্রাকটাও দাঁড়ায় গেছে, যে ব্রিজের উপরে একটা ট্রাক দাঁড়ায় আছে। তখন ওই লোকটার
মোট এখনো ট্রাকে 2টা ট্রাকে 4 জন হয়ে গেছে, আর আমরা 2 জন 6 জন। আচ্ছা। তখন ওই ওরা 4 জনে আমাদেরকে মানে পুরো ভাবে ধাতাইতেছে যে তোমরা মজা লইতেছো এখানে বসে, না তোমরা ডাকাত। মানে এখন পর্যায়টা অন্যদিকে চলে যাচ্ছে। এটা স্বাভাবিক যে রাত্র 3টা বাজে, এখানে আমরা লাশ দেখতে পাচ্ছি, ওরা লাশ দেখতে পাচ্ছে না। হ্যাঁ, মানুষজন মনে করছে হয়তো আপনারা বানিয়ে কোন রকম ভাবে কোন পরিস্থিতি তৈরি করতে চাচ্ছেন। হ্যাঁ, পরিস্থিতি তৈরি করতে চাচ্ছি, এটা ওনারা ভাবছে। তখন আর কি যেটা হলো যে আমার ফ্রেন্ডের যে প্যান্টে যে রক্তটা লাগানো ছিল, তখন আমি বলতেছি কি দেখেন আঙ্কেল, ওর প্যান্টে রক্ত লাগানো আছে, আমরা মিথ্যা বলছি না, আপনারা ওইগুলোও না, আপনারা যেটা ভাবছেন এটা আমরা না, আমরা স্টুডেন্ট, এই কলেজের স্টুডেন্ট, আবুল কালাম কলেজের স্টুডেন্ট। তখন আঙ্কেল আমাকে মানে ওই যে দাড়িওয়ালা উনি অনেক ভালো আমার মনে হচ্ছে, উনি বলতেছে তাহলে বাবা তোমরা এত রাত্রে কই গেছিল? আমি বলছি যে আমার এই ফ্রেন্ডটাকে আমি আনতে গেছিলাম, আনতে আনতে অনেক লেট হয়েছে। তখন আর কি ওই আঙ্কেল বুঝতে পারছে আমাদের ব্যাপারটা, উনি বিলিভ করছে যে ওই ব্লাড রক্তটা দেখে বিলিভ করছে যে এমন কোনো কিছু হয়েছে। তখন আর ওই কি 3 জন বলতেছে যে ওরা মজা লইতেছে, ওরা রক্ত না, ওরা হয়তো বা কোনো রং বা কোনো কিছু। আচ্ছা। তো একটা টাইম তারপরে দেখা যায় যে আমরা ওনার সাথে কথা বলতে প্রায় 10-15 মিনিট এরকম কথা বলতে বলতে আমরা ওই যে লাশের দিকে ওই ট্রেন তাকাইছে, তখন আর কি দেখতে পাচ্ছে যে লাশ আর দেখা যাচ্ছে না। আচ্ছা। ব্রিজের উপরে কোনো লাশ নাই, হঠাৎ করে উধাও হয়ে গেল। হঠাৎ করে উদয় হয়ে গেল। হঠাৎ করে উদয় হওয়ার পরে ফ্রেন্ড আমাকে বলতেছে কি দেখ কোনো লাশ নাই এখানে। আমিও তাকাইলাম, আমি তাকে দেখতে পারলাম যে কোনো কিছুই নাই ওখানে। তখন ওই আঙ্কেল আমাদেরকে অনেক আয়াতুল কুরসি তারপর আলহামদুলিল্লাহ সূরা টুরা পড়াইলো, হয়তো বা উনি নামাজ টামাজ পড়ে অনেক, তো উনি আমাদের অনেক মানে ফু দিয়ে দিল এক পর্যায়ে গিয়ে আমাদের মুসলমানের ভেতরে যেটা আছে আর কি। তখন উনি বলতেছিল যে তোমাদের তো হুন্ডা আছে, আমাদের ট্র্যাকে তো তোমাদের উড়ান যাবে না, তোমরা তাহলে এটা কাজ করো, হুন্ডাটা স্টার্ট দাও। কারণ আমি বলতেছি আঙ্কেল আমরা তো হুন্ডা স্টার্ট দিতে পারছি না, আপনারা যদি সাহায্য করেন তাহলে আমরা যেতে পারবো। তারপরে ওরা ওই একজন যে ট্র্যাকের হেল্পার উনি বলতেছে ঠিক আছে আমি দেখতেছি হুন্ডা স্টার্ট দিচ্ছি। তখন হুন্ডার কাছে যখন ট্র্যাকের বাতিতে দেখলাম হুন্ডার উপরে কোনো রক্ত নাই, আচ্ছা কিছু নাই, এখন হুন্ডা আগের মতো স্বাভাবিক, উনি হুন্ডায় কিক দেওয়ার পরে স্টার্ট হয়েছে। আচ্ছা, আপনি যখন এটা দেখলেন যে মোটরসাইকেলের উপরে কোনো রক্ত নেই, আপনি কি সাথে সাথে আপনার বন্ধুকে চেক করেছিলেন যে তার গায়ে এখনো রক্ত লেগে আছে কিনা? হ্যাঁ, বন্ধুকে চেক করছি, বন্ধুর প্যান্ট ভিজা আছে তখন, কিন্তু ব্লাড বোঝা যাচ্ছে না তখন আর। আচ্ছা, এখন ব্লাড বোঝা যাচ্ছে না, তখন ওই আঙ্কেল ওই হেল্পারকে বলছে যে তুমি ওই বাইকটা নিয়ে যাও, আর আমি ওদেরকে ট্রাকে করে নিয়ে আসছি ওই স্ট্যান্ড পর্যন্ত। আচ্ছা, মানে আমরা যেখান থেকে কলেজে ঢুকবো ওই স্ট্যান্ড পর্যন্ত আমাদেরকে নামাই দেবে ওই দোকানের ওখানে। তখন আর কি ওই নামাই দিল, নামাই দেওয়ার পরে আমরা আবার ওই বাইকে চড়ে কলেজের ভিতরে ঢুকছি। যখন ছাত্রাবাসে আমরা গেট লাগাবো তখন আমরা কি ভিতরে মানে শুনতে পাইলাম যে কিছু শব্দ হইতেছে, আমাদের যে রুমের ভিতরে অনেক কিছু পরিমাণে শব্দ হইতেছে। তখন কারেন্টটাও নাই। দুজনেই শুনেছেন? হ্যাঁ, দুজনেই শুনেছি। অথচ আপনাদের হোস্টেলে আমি যতটুকু আপনি বললেন যে দারোয়ান ছাড়া কেউ নেই। দারোয়ানও ছিল না। দারোয়ানও ছিল না, আমাদের কাছে চাবি দিয়ে গেছে দারোয়ান। আচ্ছা। তখন দুজনেই শুনতে পাইলাম যে হোস্টেলের ভিতরে আমাদের রুমের ভিতরে কিছু হইতেছে, মানে একটা শব্দ হইতেছে, ভয়াবহ একটা শব্দ হইতেছে। তখন ফ্রেন্ড আমাকে বললো কি যে মোমবাতি আছে নিচে তলায়, মোমবাতি আছে, আমরা মোমবাতি নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি এখানে তোর মোবাইলটা নিয়ে দাঁড়াই, তুই মোমবাতিটা নিয়ে আয়। তখন ও 2টা মোমবাতি নিয়ে আসলো। তো নিয়ে আসার পরে মানে ও যে রুমে থাকতো ওই রুম থেকে মোমবাতি নিয়ে আসছে, আর আমার রুমে, আমি যে রুমে থাকতাম ওই রুমে মোমবাতি নিয়ে আসছে।
তারপরে আর কি যেটা হলো মোমবাতি জ্বালানোর পরে আমরা আর কিছু দেখতে পাইতেছি না। আচ্ছা। আর শব্দটাও উদা হয়ে গেল। তারপরে কিছুক্ষণ পরে ফজর আজান দিছে। ফজর আজান দেওয়ার পরে ও বলতেছে কি যে আমি গোসল করব। আমি বলতেছি দেখ কিছু গোসল করা যাবে না, দিনের বেলায় আমরা দেখবো এটা যে কি হয়েছে। এখন তো কারেন্ট নাই আর আমরা মোমবাতিতে কিছু দেখতে পাচ্ছি না, দিনের বেলায় দেখবো, তোর এখন গোসল করার কোনো দরকার নেই। তখন ও বলতেছে ঠিক আছে তাহলে আমি এই কথাটাই হবে যে দিনের বেলায় আমরা সবকিছু দেখবো। তখন ফজর আজান হলো, ও আর কি মানে বসছে, খাটের উপরে বসে না, হচ্ছিল যে খাট ওইটার বসে নাই, কিন্তু ও নিচে বসছে, আমি দাঁড়াই আছি। তখন আজান দিয়ে দিছিল, তারপরে আর কোনো কিছু আমরা অনুভব করতেছিলাম না। আচ্ছা। আর কোনো কিছু দেখাও পাচ্ছি না। তারপর আজান যখন শেষ হলো ও বললো আমি একটু ঘুমাবো। আমি বলছি আমার তো ঘুম আসে না, তুই ঘুমাবি, তাহলে ঘুমা। এখন ও বলতেছি যে তুই তো সিগারেট খাও না, কিন্তু আমার কাছে একটা সিগারেট আছে, এটা কি তুই আজকে খাবি, তোর যদি ভয় লাগে? এখন আমি ভাইয়া কখনো সিগারেট খাই না। এখন ও যেটা বলছে যে আমি ঘুমাই, তাহলে তুই সিগারেটটা যতক্ষণ টানতে পারো তুই ততক্ষণ টান। আমি আর কি, ও সিগারেটটা আমাকে ধরাই দিল, আমি অনেক ভয়ে ভয়ে মানে মানে টানতেছি আর অনেক কাশি পাইতেছে। যখন ও ঘুমাই পড়ছে আজান শেষে 10-15 মিনিট পরেই আবার হঠাৎ করে একটা শব্দ হলো অনেক জোরে, মনে হচ্ছে যে কিছু পড়ছে, কোনো কিছু একটা মানে হোস্টেলের উপর থেকে নিচে পড়ছে। এটা কি ঘরের ভেতরে না ঘরের বাইরে আওয়াজটা হইছে? ঘরের বাইরে। যেমন একটা আমি আপনাকে বলি যে একটা পাতিল বা কোন একটা প্লেট জাতীয় কোনো কিছু পড়ে যেমন একটা শব্দ, স্টিলের যে কোনো কোনো কিছু পড়ে যেমন শব্দটা হয়। আপনি স্টিলের এরকম কোনো কিছু পড়ার শব্দ পেয়েছেন? হ্যাঁ, স্টিলের কোনো কিছু পড়ার শব্দটা পেয়েছি অনেক জোরে। তখন আমি পরে বলতেছি কোনো কিছু একটা পড়ছে নিচে, ও বলতেছি কিছু পড়ে নাই, মানে ও শব্দটা শুনতে পায় নাই। আমি বলছি তুই কি শুনতে পাও নাই? না আমি কিছু শুনতে পাই নাই, আমি তো ঘুমাই নাই, আমি তো শুয়ে আছি। আমি বলছি আমি তো শুনতে পাইছি যে অনেক জোরে শব্দটা, তুই না শুনে তো পারস না। তখন বলেছে তোর মাথায় আজকে অনেক কিছুই চাপছে, মানে তারপর ও মানে আমাকে সান্ত্বনা দিয়েছে, ও সবকিছু অনুভব করতে পারছে, হয়তো আমার কাছে মিথ্যা বলছে যে ওটা শুনতে পায়, ও হয়তো শুনতে পাইছে। তখন মানে আমি আর হোস্টেলের মধ্যে থাকবো না, আমি ওরা বলেছি আগাম দিছে এখন জোনাকো হইবে আর আমি এখন হোস্টেল থেকে বের হয়ে যাবো। আচ্ছা। আমরা হোস্টেলে থাকবো না। ও বলতেছে যে আমরা আধা ঘন্টার মতো থাকি, তারপরে আরেকটু মানে সজাগ মানে এটা হোক, মানে জোনাকটা পড়ুক, মানে দিনের আলোটা একটু পড়ুক, তারপরে আমরা বের হই। ঠিক আছে। তখন যখন বসতে এলাম তখন ও বলতেছে যে আমি এখন গোসল করবো, তুই এখন দাঁড়া। তখন ও বাথরুমে গেছে, বাথরুমে যাওয়ার পরে হঠাৎ কারেন্ট চলে আসছে। আচ্ছা। কারেন্ট চলে আসার পরে যেটা হলো যে আমি আর কি একটু চালাকি করে দরজা খোলা দেখতে গেলাম যে কি পড়ছে ওই জায়গাটায়। আমি একটা মোবাইলের লাইট দিয়ে, ওর একটা মানে এসির ভিতরে লাইট ছিল, মোবাইলের লাইটে যে আর কি ফুল পাওয়ার একটা লাইট ছিল, আমি ওইখান থেকে 2 তলা থেকে নিচ তলায় মানে লাইটটা মারছি যে কিছু আছে কিনা, আচ্ছা, বা কোন জিনিসটা পড়লো। এখন দেখতেছি কিছুই নাই। তারপর ও গোসল টোসল সেরে আসলো, এখন আমারও বলছে তুই কি গোসল করবি? আমি বলছি আমি কেউ না গোসল করবো না। তারপর আমরা নিচে নেমে আসলাম, নিচে নেমে আসে দেখি যে আমার বাইক পুরোটাই ভিজা। আচ্ছা। তারপরে ও বলতেছে যে আমার কঙ্কালটা কোথায়, আমার যে ল্যাবের যে কঙ্কাল আমার বাসায় এনে রাখছি ওইটা তুই কই রাখছো? আমি বলছি ওইটা তো আমার বাসায় রাখছি, কারণ তোর ওই যে রুমের চাবি ওই যে নিয়ে গেছে হল রুমে, ওই যে
ইয়াতে বলে যে দারোয়ান নিয়ে গেছে, এই জন্য আর কি ওই আমি এটা আমার বাসায় না রাখছি, আমার রুমে আনছি, তুই এটা ইয়া কর, কাপড় দিয়ে ডেকে আনছি, এখন তুই যদি দেখতে চাস বা তুই ওটা সরাই রাখতে চাস সেটা রাখতে পারো। এখন ও আমাকে, আমি এটা বলছি, ও আমাকে অন্য ধারণায় বলছে যে ও কোনোদিন চিন্তা করতে পারছে যে ওই কঙ্কাল থেকেই কোনো কিছু তৈরি হয়েছে। আচ্ছা, ওনা কি বললো, অনেক আগে ওই রকম কঙ্কালটা দিয়ে অনেক কিছু অনুভব করতে পারছে। আচ্ছা, ওর আপনার আগে ওর পূর্ব অভিজ্ঞতা ছিল এরকম? ওর অভিজ্ঞতা ছিল ওই কঙ্কাল থেকে, ওর সাথে নাকি বলে এরকম দুই একটা কাহিনী টেনি হয়েছে, ওর স্বপ্নে দেখাইছে এরকম। তখন ও আর কি আমাকে বলতেছে যে ওই কঙ্কালটাই আমাকে অনেকবার স্বপ্ন টপ্ন দেখাইছে। যেমনটা এই গল্পটা এমন থেকে হতে পারে যে, বা এই কাহিনীটা এমন থেকে হয়েছে। তখন আর কি ও আমাকে বলতেছিল যে এরকম ওইটা থেকে হয়তো বা কোনো কিছু হয়েছে, তুই তো ওটাকে স্পর্শ করছিলি? বলছি হ্যাঁ আমি তো স্পর্শ করছি, তোর রুম থেকে আইনা আমার রুমে রাখছি, আর ওই যে রাইখা সাদা আমি একটা কাপড় দিয়ে টয়লেট দিয়ে ঢাইকা রাখছি, এটা তুই কখন রাখছো? ও আমাকে বলতেছে। শাওন ভাই, আমাদের হাতে সময় খুবই কম, আমরা অলরেডি শেষ প্রান্তে চলে এসেছি। আমার গল্পটাও ভাই শেষ হয়ে আসছে। তখন আর কি ও বলতেছে যে তুই কখন ডাকছো? বলছি আমি তখন তবে বলতেছি তোরে যখন আমি ফোন দিছি ওইটার আধা ঘন্টা আগে আমি এটা সেট করছি আর কি। তখন ও বলতেছে যে তুমি এটা স্পর্শ কেন করছো? মানে ও আমাকে ভয়, মানে অনেক জোরে বলতেছে তুমি এটা কেন স্পর্শ করছো? স্পর্শ করলে কি হবে? তখন ও বলতেছে যে স্পর্শ আর কখনো করবা না, আর এই কঙ্কালটা আমি ফালাই দেবো। ওরা নাকি বলবো স্যারদের সাথে কথা বলছে যে কঙ্কালটা ফেলাই দেবো, স্যারদের সাথে অনেক একবার নাকি ওদের শেয়ার করছে যে আমাকে এরকম স্বপ্ন দেখাইছে। আর অনেক মেধাবী স্টুডেন্ট, আচ্ছা, এই জন্য স্যারেরাও ভালো জানতো, আর কঙ্কালটা মানে ল্যাবের কঙ্কালটা ওর দায়িত্বে দিয়ে দিছিল। আচ্ছা, এই সূত্রে মানে আর কি ওই আমরা যখন নিচে নামছি তখন নেমে দেখি যে ওই যে আমার মোটরসাইকেলে পুরো ভিজা আছে। আমার এখন তখন একটা অনুভব হলো যে উপর থেকে কোনো কিছু একটা মোটরসাইকেলের উপরে পড়ছে, যে শব্দটা যখন হয়েছে, স্টিলের শব্দ হয়েছে, স্টিলের শব্দটা যখন হয়েছে তখন আর কি যে কোনো কিছু পড়ছে মোটরসাইকেলের উপরে। তখন ও বলতেছে যে তোর এই মোটরসাইকেলের দরকার নেই, আর কোনো কিছু দরকার নেই, আর হোস্টেলে তালা মারে আমরা এখন বের হব। তখন আমরা বের হয়ে গেলাম। বের হওয়ার পরে আমরা 8টা বাজে সকাল নাস্তা খেয়ে আসছি। আমি ওইখানে একটা মসজিদ আছে, মসজিদের একটা কল আছে, কলে এবার হাত মুখ ধুয়ে নাস্তা খেয়েছি, আর দুজন মিলাই নাস্তা খেয়ে থেকে আসছি। আইসা দেখি যে আমাদের রুমের ভিতরে অনেক কিছুই নাই, ভাঙচুর হয়েছে অনেক। আমরা যে রুমে থাকতাম ওই রুমের ভিতরে অনেক ভাঙচুর হয়েছে। আর ওই কঙ্কালটা আমি যে চেয়ারের উপরে রাখছি ওই চেয়ার সব ভাঙা। ভাঙা? হ্যাঁ, সবকিছু আমাদের ভিতরে ভাঙা। আমাদের যে বই ছিল, টেবিল ছিল, সবকিছু আউলানো ঝোলানো। আমরা যখন নাস্তা খেয়ে আসছি, যখন এরা দেখছি যে নাস্তা খেয়ে আসার পরে, তারপরে আমরা ওইটা জানাইতে চাইলাম কলেজের কর্তৃপক্ষ। আমি ফোন দিলাম, ফোন দেওয়ার পরে আমি ওই প্রফেসরের ফোন দিছি, ওনার নাম সেলিম প্রফেসর, আমি ওনাকে আঙ্কেল বলে ডাকি। তখন আঙ্কেলকে বললাম আঙ্কেল এরকম তো আমাদের কলেজে এখন একটা কাহিনী হচ্ছে যে আমাদের সকাল 8টা বাজে আমরা যখন বেরোয় গেছি, আমরা আর কি বলি না যে আমরা রাতের বেলা ওই ওরা আনতে গেছি, আমরা দুইজন ছিলাম, তো আমরা নাস্তা খেতে গেছি। তখন আর কি দেখি আইসা দেখি যে আমাদের হোস্টেলের ভিতরে সবকিছু ভাঙা ছিল, বরঞ্চ আমাদের ভিতরে তালা মারাও ছিল। আইসা আমরা তালা মারাও পাইছি। তো তারপরে উনি বললো যে আচ্ছা ঠিক আছে আমি আসতেছি। ওনার মানে বাসা আবার কলেজের কাছাকাছি। উনি আইসা পরিস্থিতি দেখছে, দেখার পরে বলতেছে ঠিক আছে তাহলে তোমাদের আর হোস্টেলে থাকার দরকার নেই। ওনার কাছে আমরা সব খুলে বলছি যা যা হয়েছে রাত্রেবেলা। তারপর উনি বলছে তোমাদের হোস্টেলে থাকার দরকার নেই, তোমরা হোস্টেলে আজকে থেকে থাকবো না। আমরা বলছি হ্যাঁ কাকা আমরা আর থাকবো না, আপনি প্রিন্সিপাল স্যারকে বলে দিয়ে আমি আপনার থাকবো না, আমরা যে আসে ক্লাস করবো। আচ্ছা, তখন উনি আর কি রাজি হলো। সবকিছু আমাদের দুইজনকে অনেক উনি করছে,
মানে অনেক বুঝাইছে যে এরকম কোনো কিছু নাই, যে কখনো কিছু এটা তোমরা কারো কাছে শেয়ার করবে না। সংক্ষেপ করবেন, ঘড়িতে সময় ঠিক রাত 12:53 আমাদের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আপনি খুব দ্রুত ঘটনাটা শেষ করবেন। তারপর যেটা হলো যে কলেজটার ছাত্রাবাসটা এখন পর্যন্ত অফ আছে, এখনো পর্যন্ত বন্ধ আছে। হ্যাঁ, 17 সালের ওই কাহিনীটার পরে কোনো স্টুডেন্ট আর ওখানে আর পড়তে হয় না। আচ্ছা, এটা নিয়ে কি পেপারে কোনো লেখালেখি বা পত্রপত্রিকায় কোনো না, এরকম কোনো কিছু লেখা হয় নাই। যে আর হোস্টেলটা বেশি বড় না ভাইয়া, ওখানে 10টা রুম ছিল, মানে 2 তলা 10টা রুম। আচ্ছা, নিচে 5টা উপরে 5টা। আচ্ছা, খুবই খুবই ছোট পরিসরে, বুঝতে পেরেছি। আচ্ছা, আপনারা যখন গ্রামের ভিতরে তো কলেজটা, এই জন্য মানে আর কি কলেজও বেশি বড় না আর হোস্টেলও বেশি বড় না। আচ্ছা, আপনাদের এই 2 বছর ধরে কি আপনারা আর কোনো কিছু ফেস করেছেন? এই ঘটনাগুলো আর ফিরে এসেছে আপনাদের জীবনে? আর আমাদের জীবনে এরকম কোনো ঘটনা হয় না, বা আমি কখনো স্বপ্নে বা কোনো কিছু আমি দেখতে পাই না। আর এর আগেও আমি কখনো এইসব কোনো কিছু বিলিভ করতাম না যে এরকম ভূত বলতে কোনো কিছু আছে কিনা। আচ্ছা, শাওন ভাই, আপনাকে অনেক 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 ধন্যবাদ আমাদের রেডিও 71 98.4 FM পরিবারের পক্ষ থেকে, এবং যারা শুনছেন রেডিও 71 98.4 FM, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অনেক সময় নিয়ে আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেছেন। ইভেন এমন কিছু ঘটনা আমিও আজকে প্রথমবারের মতো শুনলাম, যেটা আসলে আমার কাছে খুব অবিশ্বাস্য লাগছিল, কিন্তু আপনার ঘটনাটা আমার কাছে কিছুটা বিশ্বাসযোগ্য মনে হয়েছে। যদি কখনো সুযোগ হয়, আমাদের অদৃশ্য টিম, পুরো টিম আপনার এলাকায় গিয়ে যে এলাকায় যে স্থানে ঘটনাটা ঘটেছে সেটা মনিটর করে আসবে, আমি কথা দিচ্ছি। হ্যাঁ, ওখানে এখন একটা ওই যে ছাত্রাবাসটা ছিল ওটা ভেঙে এখন একটা নতুন একটা করা হয়েছে স্পিকার আব্দুল জব্বার খান নামে। আচ্ছা, আমরা অবশ্যই রেডিও 71 পরিবার অদৃশ্য পুরো টিম আপনার সাথে যোগাযোগ করবে। যদি কখনো সুযোগ হয়, আপনার সঙ্গে আমরা সশরীরে দেখা করবো, এবং যে এলাকায় ঘটনাটা ঘটেছে আমরা সে এলাকায় গিয়ে খুঁজে আসবো যে কী অবস্থা, পরবর্তী কি হয়েছে সেখানে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এই মুহূর্তে আমাদের ঘড়িত সময় ঠিক রাত 12:55। অনেক রাত, অনেক গভীর রাত। সো হয়তো ইতিমধ্যে এখনো পর্যন্ত অনেকেই জেগে আমাকে শুনছেন, আর আমাদের সাথে অনেকে SMS এ জয়েন করেছেন। আমাদের সাথে ছিলেন নাদিয়া, লিখেছেন পলাশ থেকে, ওনার খুব ভালো লাগছে। তারপরে ছিলেন আচল, মোহাম্মদপুর থেকে লিখেছে যে ভাই আপনার নাম কি? আচল, আপনি আমাকে প্রতি শুক্রবার ঠিক রাত 11টায় পাবেন রেডিও 71 98.4 FM এ। আমি RJ এলভিস। তারপর আমাদের সাথে ছিল রাজন, মিরপুর থেকে। রাজন, তিনি তার মোবাইল নাম্বার আমাদের সাথে শেয়ার করেছেন, এবং তিনি তার একটি গল্প আমাদের সাথে শেয়ার করতে চান। রাজন, থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে SMS করার জন্য, এবং আপনার নাম্বার অলরেডি আমরা পেয়ে গিয়েছি। অবশ্যই আমাদের টিম আপনার সঙ্গে ফোন দিয়ে যোগাযোগ করবে, এবং যেহেতু আজকে আমাদের সময়ের স্বল্পতা, সেহেতু আমরা আগামীকাল আপনার সঙ্গে যোগাযোগ করব, এবং পরবর্তী অনুষ্ঠানে যদি সুযোগ হয় আপনাকে অবশ্যই আমরা কথা বলার সুযোগ দিব, এবং আপনি আমাদের সঙ্গে স্টুডিওতে এসে কথা বলতে চেয়েছেন, অবশ্যই যদি সুযোগ হয় আমরা আপনাকে ইনভাইট করব। আরও অনেকে ছিলেন, আমি সংক্ষেপে শুধু তার নামগুলো পড়ে যেতে চাই। আমাদের সাথে ছিলেন জুয়েল, আমাদের সাথে ছিলেন সাদ্দাম, আমাদের সাথে ছিলেন নাদিয়া, আমাদের সাথে ছিলেন আরও অনেকেই। আমাদের সাথে আছেন নদী, মোহাম্মদপুর থেকে লিখেছে যে উনি আমাদের নতুন লিসনার। থ্যাংক ইউ সো মাচ এত রাতে আমাদের সাথে জয়েন করার জন্য। আর আমি অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমার হয়তো আরও অনেক কিছু বলার ছিল, কিন্তু সময়ের এই ব্যবধানে আমাকে আজকে বিদায় নিতে হবে। বাট যাওয়ার আগে আমি আপনাদের জন্য একটা ক্লিপ আবারও প্লে করে দিতে চাই আজকে, যেটা আমি আমার ফার্স্ট এপিসোড সিজন 2-তে প্লে করেছিলাম গত শুক্রবার 6 তারিখে। তো সেটা শোনার পরে আমার অনেক লিসনার আমাকে আবার রিকোয়েস্ট করেছেন সেই ক্লিপটা শোনার জন্য। এই ক্লিপটা আমি প্লে করে দিচ্ছি। ক্লিপটা হচ্ছে মধ্যপ্রাচ্যের কোনো এক দেশে কোন এক মুসলিম স্কলার, উনি একবার টেলিভিশনে লাইভ প্রোগ্রাম করছিলেন। তো প্রোগ্রামে তার প্রশ্নের জবাবে একটা মহিলা তাকে ফোন করে সাহায্যের জন্য। সেই মহিলা দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম সমস্যায় ভুগছেন, জিনজনিত। তো সেই মহিলা সেই স্কলারকে, সেই বিজ্ঞ ব্যক্তিকে অনএয়ারে টিভিতে থাকা অবস্থায়, লাইভ প্রোগ্রাম চলছে এই অবস্থাতে তাকে ফোন দেয়, এবং তার সঙ্গে কথা বলার এক পর্যায়ে সেই মহিলার ওপরে আবার কোনো খারাপ কিছু ভর করে, যেটা আপনি না শুনলে বিশ্বাস করতে পারবেন না। শুনতে থাকুন রেডিও 71 98.4 FM। আমি আজকের মতো বিদায় নিচ্ছি আর রেখে যাচ্ছি সেই ক্লিপটি। ভালো থাকবেন।
Brother Abu Muhammad, you know when people go to see these beers, they jump in without doing Salatul Istikhara. I personally have had an experience where I've done Salatul Istikhara to go and see someone in India, and it came back unfavourable. I was told to open up the Tawisa that was sent to me by him, and the tickets for the visa, everything was already prepared. But then when the visa were opened, we'd seen that in the Tawisa there was like one man standing with the left hand forward, left foot forward, Allah's name on the left leg. Also, also, when people... I'm sorry, I can't speak no more. بسم الله والصلاة والسلام على رسول الله. اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت الذي إذا شئت تجعل الحزن سهلا. اللهم سهل. Oh Allah, give her the speech inshallah. Allahumma give her the power to continue her speech, Ya Allah. Carry on inshallah. Assalamu alaikum. Alaikum salam. Sorry about that. But when I'm doing Salatul Istikhara and the Taweez, I've opened up as well. There were 3 Taweez, one for under my pillow, one to carry with me, and the one that I had to carry with me when it was opened up had a face on it with, you know, like how a noose is around a person's neck? That was on it. It had Firaun's name in it, Abu Jahal's, Haman's, and all this and that. And this is what I'm curious at, is why do people not do Salatul Istikhara before going to see somebody? I personally done Salatul Istikhara to see Brother Abu Muhammad. It was snowing.